আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা। আমি মানবিজ্ঞানের পক্ষ থেকে স্নিগ্ধা প্রতি বুধবার ঠিক চলে আসলাম তোমাদের কৃষিশিক্ষা বিষয়ে ক্লাস নিয়ে। তো আজকে আমাদের কৃষিশিক্ষার দ্বিতীয় পত্রে, অলরেডি তোমরা রুটিনে দেখেছো, আজকে কৃষিশিক্ষার দ্বিতীয় পত্রে পশুপালন অধ্যায় নিয়ে চলে আসলাম। পশুপালন অধ্যায়ের আজকে আমি তোমাদেরকে বেসিক পড়াবো না, আজকে পড়াবো তোমাদেরকে এমসিকিউ। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই চ্যাপ্টারটা অনেক বড়, বাট এইখান থেকে কিছু এমসিকিউ আছে যেগুলো বিগত বছরে বারবার রিপিট হয়েছে, এবং কি এগুলো তোমাদের স্কুলও, তোমরা সরি কলেজেও, যদি তোমরা তো বড় হয়ে গেছো তাই না, তোমাদের স্কুল বললে ঠিক মানে আমাকে বকা দিবা। তোমরা তো বড় মানুষ, তো তোমাদের যে কলেজে তোমরা এতদিন যত পরীক্ষা দিয়েছো দেখবা এই এমসিকিউ গুলো বারবার রিপিট হয়েছে। তো এগুলো কেন, এগুলো যদি তোমাদের কাজকে একটু প্র্যাকটিস করা লাইভে, তাহলে তোমাদের অনেক ভালো হবে। ঠিক আছে, তো আজকে আমরা একটু শুরু করি আমাদের পশুপালন চ্যাপ্টার। এই চ্যাপ্টার অনেক টপিক রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে। যদি শর্ট সিলেবাস হয়ে থাকে তাতেও অনেক টপিক, এমনকি যদি বড় সিলেবাস হয়ে থাকে তাতেও বড় অনেক টপিক। তো এই বড় অধ্যায় থেকে আমি তোমাদেরকে ছোট্ট আকারে দেখবা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে আসলাম। তো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করব আমরা। যদি সলভ করি, এক নাম্বার প্রশ্ন, কোনটি গবাদি পশুর রোগ? ওকে, গবাদি পশুর রোগ, আমাদের রোগ বালাই সম্পর্কে একটু জানতে হবে। আমরা দেখেছি, আমরা কৃষি শিক্ষা নিয়ে যখনই পড়াশোনা করি না কেন, আমাদেরকে গবাদি পশু নিয়ে আমাদেরকে কি হবে বলতো, এই রোগ বালাই যা আছে সবকিছু নিয়ে পড়তে হবে। আমরা পূর্বের চ্যাপ্টার গুলোতেও পড়েছি, মৎস্য চাষ পড়েছি, আরো বাকি যে চ্যাপ্টার গুলো রয়েছে সেই চ্যাপ্টার গুলোতেও কিন্তু আমরা সেম ম্যাচ দেখেছি যে কি রয়েছে, যে রোগ বালাই নিয়ে আমাদের একটু বেশি নাড়াচড়া করতে হয়, মানে পরীক্ষা বেশি প্রশ্ন চলে আসে। আচ্ছা দেখো, এখন আমাদের এখানে এমসিকিউ তে দেখবো, এটা আমাদের অলরেডি ঢাকা বোর্ড 2023 সালে চলে এসেছে, যে কি বলেছে, কোনটি গবাদি পশুর রোগ। এটা 1 নাম্বার অপশনে রয়েছে তরকা, 2 নাম্বার রয়েছে ককসিডিওসিস, 3 নাম্বার রয়েছে ড্রপসি, 4 নাম্বার রয়েছে গামবোরো। দেখো গামবোরো, তরকা, তরকা কি, তরকাটাই হচ্ছে আমার গবাদি পশুর রোগ। ওকে, আমাদের তরকাটা হচ্ছে গবাদি পশুর রোগ। এরপর আমি যদি বলি ককসিডিওসিস, এটা হচ্ছে মুরগির আমাশয় রোগ। কি বলবো, মুরগির আমাশয় রোগ, আমাশয় রোগ। ওকে, এটাও কিন্তু একটা রোগ। তারপর ড্রপসি, ড্রপসি হচ্ছে কি সেম মাছের রোগ। এগুলো আমরা মৎস্য চাষে পড়েছিলাম, এটা যে ড্রপসি একটা মাছের রোগ। ওকে, তারপর এখানে গামবোরো, গামবোরো সেম, যেটা হচ্ছে আমাদের মুরগির রোগ। তো এগুলো একটু জানতে হবে, রোগ বালাই সম্পর্কে জানলে আমরা এমসিকিউ গুলা পারবো। ওকে, তার মানে আমাদের তরকা যেটা আছে সেটাই হচ্ছে আমাদের গবাদি পশুর রোগ। ওকে, তাহলে এইটা আমাদের ডান। এরপর চলে যাব পরবর্তী এমসিকিউতে। ওকে, পরবর্তী এমসিকিউ যদি দেখি, 2 নাম্বার এমসিকিউতে কি বলেছে, 2 নাম্বার এমসিকিউতে বলেছে যে দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কি? ঢাকা বোর্ড 2022 সালে চলে এসেছে। দুধের ভেজাল, এই যে দুধের মধ্যে পানি মিক্স করে দেয়, ঠিক আছে, এই যে ভেজালটা বের করবো আমরা, কিভাবে বের করবো বলতো? একটা যন্ত্রের মাধ্যমে, রাইট? একটা আছে লাইসিমিটার, থার্মোমিটার, এটা তো বুঝো, থার্মোমিটার দিয়ে আমরা কি করি, হাইগ্রোমিটার, এরকম কোনো মিটার আসলে হয় না। তারপর ল্যাক্টোমিটার, আমাদের উত্তর কিন্তু ল্যাক্টোমিটার হবে। দেখো, ল্যাক্টোমিটারের মাধ্যমে আমরা দুধের ভেজাল নির্ণয় যন্ত্র আসলে ব্যবহার করা হয়ে থাকে। এই যন্ত্রের মাধ্যমে দুধের ভেজালটা নির্ণয় করতে পারি। ওকে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব পরবর্তী এমসিকিউ। পরবর্তী এমসিকিউতে কি বলছে? 3 নাম্বার এমসিকিউ বলছে, কোনো কারণে শঙ্কর জাতের গাভীর গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কোন কারণে? আমাদের কারণটা জানতে হবে, যে শঙ্কর জাত গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যদি এটা আপডেট ভার্সন হয়, রাইট? তাহলে আপডেট ভার্সন যদি হয়ে থাকে, তাহলে জিনের সংমিশ্রণ, যদি উন্নত মানের জিনের আমরা সংমিশ্রণ ঘটানো থাকে, তাহলে এই শঙ্কর জাতের গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে উত্তর 1 নাম্বার তো পেয়ে গেছি। তা বয়প্রাপ্ত কাল, এটা হবে না, বয়সের সাথে সাথে হবে না, বয়সের
বয়সের সাথে সাথে এমনিতেই তারা হচ্ছে যে কি হয়, শারীরিক গঠন ভাবে ওরা কি হয়, বড় হতে থাকে, ঠিক আছে, গঠন বৃদ্ধি পায়, সেটা একটা কথা। কর্মক্ষমতা বৃদ্ধি পায়, সেটা একটা কথা। কিন্তু হচ্ছে যে গরুর রোগ প্রতিরোধের সাথে এর কোনো সম্পর্ক নেই। ওজন তো পায়, কিন্তু এটা বয়সের সাথে সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ জিনের সংমিশ্রণ, যদি উন্নত জাতের জিনের সংমিশ্রণ ঘটে তাহলে সংকর জাতের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ওকে, তারপরে আমরা চলে আসব পরবর্তীতে। পরবর্তী 4 নাম্বার, সদ্য ছাগলের বাচ্চাকে কি বলে? রাইট, সদ্য ছাগলের বাচ্চা। ওকে, সদ্য ছাগলের বাচ্চা, আমরা ছোট বাচ্চাদেরকে নরমালি কি বলি বলতো? কিউট বাচ্চাদেরকে কি বলি? কিড বলি না, তাই না? তো সেম আমরা ছাগলের বাচ্চাদেরকে কি বলবো? কিড বলবো। ওকে, ফিট, ফাটা, আঠা, এসব কিছু বলার দরকার, এগুলো ফানি। ওকে, তাহলে এটা কি বলবো? আমরা সদ্য কিউট বাচ্চাকে বলবো, ছাগলের সদ্য একদম নবজাতক যে বাচ্চাটা এটাকে আমরা বলবো কিড। ওকে, তারপরে আমরা যদি দেখি পরবর্তীতে কি বলছে, 5 নাম্বার। 5 নাম্বার আমরা যদি দেখি জার্সি জাতের গরুর উৎপত্তি স্থল। জার্সি জাতের গরুর, অর্থাৎ জার্সি গরুর যে জাতটা রয়েছে, জার্সি জাত, এটা তো আমরা জানি শঙ্কর জাত, জার্সি জাত, এই দুইটা অনেক ফেমাস, রাইট? তো এই দুইটা ফেমাস জাতের উৎপত্তি স্থলটা কোথায় জানো? এটা হচ্ছে ইংল্যান্ডে। ভারত, হল্যান্ড এগুলো কোনো কিছু দেখবা না, চোখ বন্ধ করে আমরা ইংল্যান্ড দাগিয়ে দিব। এগুলো বারবার রিপিটেড কোশ্চেন, তোমরা প্র্যাকটিস করলে দেখবা কি হবে জানো, তোমাদের হচ্ছে যে মানে তোমাদের একদম মুখস্থ চলে আসবে। আমরা যদি দেখি 6 নাম্বার প্রশ্নে কি বলছে, উন্মুক্ত পদ্ধতিতে গরু পালনের সুবিধা। আচ্ছা, উন্মুক্ত পদ্ধতি মানে কি? তোমার গোয়াল ঘরে তুমি সারাক্ষণ বাইধা রাখবা না, তুমি ছাইড়া দিবা, একটা নির্দিষ্ট সময়েও বের হবে, আবার সেটা কি হবে, ব্যাক করে আবার আসবে, ঠিক আছে, নির্দিষ্ট সময়েও চলে আসবে। গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি এটা কিন্তু এভাবে পালন করা যায়, ঠিক আছে। তো এইটার সুবিধাটা বলছে কি, বাসস্থান খরচ কম, পয়েন্ট, এটা ভালো একটা বুদ্ধি। তারপর বলছে যে শ্রমিক খরচ কম হবে, এটাও। খাদ্য খরচ বেশি না, খাদ্য খরচ কত, বাইরে বাইরে ঘুরে বেড়াও, কার না কার জিনিস খায় ফেলে, তো তোমার এত চিন্তার কিছু নেই। তার মানে কি, এইটার উত্তর কি হবে বলতো? এইটার উত্তর হবে 1 আর কি হবে 2, 1 আর 2, ঠিক আছে। উত্তর হবে 1 আর 2। বাসস্থান খরচ কম হবে, শ্রমিক খরচটাও লাগছে না, কারণ ও দেখাশোনা করা লাগছে না, ও বাইরে বাইরে ঘেটে বেড়াচ্ছে। এখানে একটা রিস্ক আছে, গরু চুরি হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় ব্যাক না আসলে, মানে এই জিনিসটার সম্ভাবনা থাকে। তারপর দেখো 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নে কি বলেছে? 7 নাম্বার প্রশ্ন বলেছে পশুর খাদ্যের অভাব হলে পশুকে কি খাওয়াতে হয়। দেখো, সংকট মৌসুমে গবাদি পশুকে কিন্তু খাদ্য দিতে হয়, এটা স্বাভাবিক। আমাদের বন্যা চলে আসে, যতই হোক তখন আমরা শুকনো খাবার খাই, রাইট? তো খাদ্য সংরক্ষণ করার চেষ্টা করি। সেম অ্যাজ ওদেরও ক্ষেত্রেও কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। খাদ্য সংরক্ষণের কথা কি বলবো? পশুর খাদ্যের অভাব, অর্থাৎ যদি খাদ্যের অভাব হয় তাহলে সংরক্ষিত খাদ্য খাওয়াতে হবে। সেটা কি বলতো? সাইলেজ অথবা হে, ঠিক আছে। বাট খাদ্যের অভাব হলে ম্যাক্সিমাম টাইম আমরা কি খাওয়াবো? সাইলেজ খাওয়াবো, কারণ সাইলেজ যেটা আছে সেটার মধ্যে পুষ্টি উপাদান বেশি থাকে। পুষ্টি উপাদান বেশি থাকে পশুর খাদ্যের অভাব হলে, এইটা আমরা দিব। তাহলে অভাব, পুষ্টি অভাব জনিত যে সমস্যাটা সেটা ওদের দূর হয়ে যাবে। ওকে, আমরা এরপরে দেখব 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্ন আমরা যদি একটু দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটে পশু সম্পদ উন্নয়নের নিচের কোনটি বড় সমস্যা? আচ্ছা, আমরা একটু দেখি কোনটি বড় সমস্যা। 1 নাম্বার, উন্নত জাত। আচ্ছা, কি বলছে? বাংলাদেশের প্রেক্ষাপটে পশু সম্পদ উন্নয়নের বড় সমস্যা উন্নত জাত, খাদ্যের অভাব, রোগ বালাই। নিচে কোনটি সঠিক? তার মানে বড় সমস্যাটা কি প্রেক্ষাপটে পশু সম্পদ উন্নয়নে? আমরা যদি বলি আমাদের উন্নত জাত তো রয়েছে, খাদ্যের অভাব, রোগ বালাই, এই তিনটাই এখন আমাদের কি বড় সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে উত্তর 1 আর 2, 3 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে আনিস। আচ্ছা, কোন ক্লাস? এটা কৃষি শিক্ষা ক্লাস, ঠিক আছে, এটা কৃষি শিক্ষা সেকেন্ড পেপার। টাইটেলটা একটু চেক করে, এটা কৃষি শিক্ষা সেকেন্ড পেপার। আচ্ছা, তো আমরা যেটা বলবো এরপর 9 নাম্বার। 9 নাম্বার কি বলেছে? যে দুগ্ধ খামার স্থাপনে সফলতা লাভের জন্য কোনটি বিষয়টি অধিক গুরুত্ব? কোন বিষয়টি? দুগ্ধ খামার স্থাপনা, অর্থাৎ তুমি একটা দুগ্ধ খামার দিবা, সেই সফলতা লাভের জন্য কোনটার গুরুত্ব বেশি? মূলধন সংগ্রহ, উন্নত জাতের গাভী, সুষম খাদ্যের ব্যবস্থা, সুচিকিৎসা, সবকিছুই তোমার দরকার। কিন্তু মেন যে এই যে দুধটা যেখান থেকে আসবে, তো আমাদের দরকার কি? উন্নত জাতের গাভী, রাইট? আমাদের উন্নত জাতের গাভী দরকার। তাহলে সেটা কি হবে?
2 নাম্বার পয়েন্ট হবে উন্নত জাতের গাভী। ওকে, এরপর আমরা চলে আসব দুধে কোন ভিটামিন অনুপস্থিত। দুধের ক্ষেত্রে আমরা জানি ভিটামিন এ আছে, ঠিক আছে, তোমরা জানো কিনা জানি না, বাট দুধে কিন্তু ভিটামিন এ থাকে, ভিটামিন বিও থাকে, ডি থাকে, বাট সি থাকে না, ঠিক আছে, তার মানে উত্তর হবে ভিটামিন সি। এরপরে আমরা যদি চলে যাই, কত সালে লুই পাস্তুর দুধ পচনে জীবাণু ধারণা লাভ করে। লুই পাস্তুর অনুসারে আমরা পাস্তুরীকরণের একটা ধারণা কিন্তু পাই, তাই না, যে দুধে জীবাণু ধ্বংস করে কি পাস্তুরীকরণের মাধ্যমে। তো লুই পাস্তুর 1860 সালে এই জিনিসটা আবিষ্কার করেন, পাস্তুরীকরণের মাধ্যমে দুধের জীবাণু ধ্বংস করা। তা আমাদের 1860 সালে অলরেডি চলে আসে 3 নাম্বার অপশনে, ঠিক আছে, 3 নাম্বার অপশনে 1860, দুঃখিত, 1860। আচ্ছা, কততম, আমরা একটু চলে আসবো, কততম বাচ্চা প্রসবের পর গাভীর দুধ উৎপাদন সবচেয়ে বেশি হয়। কততম বাচ্চা প্রসবে আমরা একটু বলবো কততম, পঞ্চম বাচ্চা, ঠিক আছে, পঞ্চম বাচ্চার ক্ষেত্রে গাভীর দুধ উৎপাদন বেশি চলে আসে। পঞ্চম বাচ্চা যখন প্রসব হয়ে যাবে, এটা স্বাভাবিক, এরপরে কিন্তু ষষ্ঠ সপ্তম এরপর যত বাচ্চা দিতে থাকবে ওর কি হবে, দুধ উৎপাদনটা বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে। তার মানে আমরা এখন চলে আসলাম 12 নাম্বার, রাইট। তারপর আমরা এখন আসবো কোথায়, দুধের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্র। ওকে, দুধের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম কি? দেখো, ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার অলরেডি আমরা পড়েছি, এটা ল্যাক্টোমিটার হবে। মিল্ক প্রাম, মিল্ক পাস্তুরীকরণ, না, ইভাপোরেটর এটা হবে না, এটা হচ্ছে ল্যাক্টোমিটার। এটা আপেক্ষিক গুরুত্ব এগুলো কিন্তু বের করতে পারে কিন্তু ল্যাক্টোমিটার। অন্যদিকে কি করতে পারে বলতো, ভেজাল নির্ণয় করতে পারে, এটার গুরুত্ব অনেক। ওকে, তারপর আমরা একটা ইন্টারেস্টিং পড়বো এমসিকিউ, সেটা হচ্ছে কি রেড চিটাগং। হ্যাঁ, চিটাগাং, এটা বুঝতে পারছো কিসের দাঁত, তার মানে এটা কি চিটাগাং এ থাকে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা চিটাগাং এ থাকে। তার মানে কি গরু, ভেড়া, ছাগল, মহিষ, ঠিক আছে, এটা কিসের জাত? তার মানে এটা হচ্ছে গরুর জাত, ঠিক আছে, এটা একদম মাথায় রাখবা। রেড চিটাগাং মিন্স হচ্ছে এটা, এটার কারণ কি জানো? চিটাগাং বলার কারণ হচ্ছে এর উৎপত্তি স্থল হচ্ছে চট্টগ্রাম। এর উৎপত্তি স্থল হচ্ছে চট্টগ্রাম, যার কারণে এই গরুকে বলা হয় চিটাগাং গরু, এবং কি বলতে পারো তুমি রেড চিটাগাং, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই, 1 বছরে কম বয়সে গরু পুরুষ বাচ্চাকে কি বলে? ঠিক আছে, 1 বছরের কম বয়সের, 1 বছরের কম বয়স, অর্থাৎ 1 বছরের থেকে কম বয়সী পুরুষ বাচ্চাকে আমরা কি বলবো? গরুর এরে বাছুর, ঠিক আছে, বাছুর তো বলি, এরে বাছুর বলা হয়। বলদ আর একটু বড়, ঠিক আছে, নট বাচ্চা পুরুষকে, এটা একটু বড়, বলদ সাইজের, বলদ বলতে আর একটু বড়। ওকে, বড় বয়সী গরুদেরকে বলবো। গরুর খুরা রোগের কারণ কি? 16 নাম্বার, ঠিক আছে, গরুর 16 নাম্বার, যে খুরা রোগের কারণ কি? খুরা রোগটা মূলত এটা কি হয় জানো? খুরার মাঝখানে ফোসকা পড়ে, এটা একটা ভাইরাস জনিত রোগ। পিকরানা নামের একটা ভাইরাস আছে, পিকরানা ভাইরাস। ওকে, জানি না, আমার বোর্ডের লেখা খুবই খারাপ। পিকরানা নামের এই ভাইরাসটার কারণে খুরার মাঝখানে কি হয়, ফোসকা পড়ে যায়, এবং এটা ভাইরাস, এটা খুবই ছোঁয়াচে রোগ, অন্য গরুর মধ্যে ছড়ে যায়, অন্য পায়ের খোরা গুলো তো টাচ করে, ঠিক আছে, যার কারণে এটাকে আমরা বলবো ভাইরাস জনিত রোগ। ওকে, এরপর পাস্তুরীকরণের মাধ্যমে দুধের কি পায় বলো? পাস্তুরীকরণের মাধ্যমে আমরা একটু আগে পড়েছি যে পাস্তুরীকরণ জিনিসটা, লুই পাস্তুর এই জিনিসটা করছে, তাই না? দুধের ঘনত্ব বৃদ্ধি পায় না, অবশ্যই না। ফ্যাট তুলে নেওয়া হয়, এটাও না। ঘনত্ব কমানো হয়, তাও না। জীবাণু ধ্বংস করা হয়, এটা পয়েন্ট। যে পাস্তুরীকরণ মানে কি, এটা কিছুক্ষণ সময় ধরে কত ডিগ্রি সেলসিয়াস, একটা নির্দিষ্ট তাপমাত্রা, এটাকে কি করা হয়, গরম করানো হয়, এবং জীবাণুটা ধ্বংস করা হয়, ঠিক আছে। এটাই মূলত পাস্তুরীকরণের উদ্দেশ্য। এই জন্য আমরা কি করি, দুধ আমরা কেনার পর কি করি, গরম করি, রাইট। ওকে, আমরা চলে আসবো সাইলেজ। সাইলেজটা কি? সাইলেজ হচ্ছে গরুর রোগ সংরক্ষিত কাঁচা, গরুর রোগ হবে না, আমরা এটা পড়ছি। এই যে সাইলেজ আর হে, এই দুইটা নিয়ে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতেছি। গরুর রোগ হবে না, সংরক্ষিত কাঁচা ঘাস, এটা তো বোঝা যায় যে সংকট মুহূর্তে আমরা যাতে গাভীকে সাইলেজ দিতে পারি, অর্থাৎ কাঁচা ঘাসটাকে আমরা কি করবো, একটা প্রসেসের মাধ্যমে সংরক্ষণ করব। সেটা কোন প্রসেস? সাইলেজ। ওকে, এটার একটা নিয়ম আছে। তারপর আমরা দেখি আরো কিছু, দানাদার খাদ্য না, দুধ জমাট বাঁধা না, এগুলো তো কোনোটাই না। আমরা জানি যে সংরক্ষিত কাঁচা ঘাস মানেই হচ্ছে কি সাইলেজ পদ্ধতি। চলে আসি আমরা 19 নাম্বারে। ডো বলতে কোনটিকে বোঝায়? ওকে,
ডো বলতে কোনটিকে বোঝায়? ডো মিনস এটা কি একটা ছাগলকে বোঝায়। আবারও বলতেছি, ডো মানে বলতে একটা ছাগলকে বোঝায়। এখন কোন টাইপের ছাগলকে? বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক, অর্থাৎ বাচ্চা দিবে ওই রকম বয়স্ক একটা, বাচ্চা দেওয়ার মতো তার অ্যাবিলিটি আছে এরকম বয়সী একটা ছাগলকে আমরা কি বলবো? স্ত্রী, অবশ্যই এটা ফিমেল। ফিমেল ছাগলকে আমরা কি বলবো বলতো? ডো বলবো। অর্থাৎ ডো মানে হচ্ছে ফিমেল, ফিমেল ছাগল। বাট এটা কোন এজের আমরা বলবো? যে ছাগলগুলো, যে ফিমেল ছাগলগুলো যে বাচ্চা দেওয়া ধারণ ক্ষমতা আছে, বাট ওরা কিন্তু প্রেগনেন্ট না, কিন্তু কি বাচ্চা দেওয়া ধারণ ক্ষমতা আছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি বলবো? বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে আমরা বলবো ডো। ওকে, এরপর আমরা একটু চলে আসি যে কি বলছে 20 নাম্বার প্রশ্ন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। নিচের উদ্দীপকটি পড়ো এবং কি প্রশ্নের উত্তর দাও। ফাহিমের গরুর খামারে এক ধরনের ছোঁয়াচে রোগ দেখা দিল। ওকে ফাইন, কি ছোঁয়াচে রোগ? তারপর দেখো সে লক্ষ্য করলো কিছু গরু খুঁড়িয়ে হাঁটছে এবং গরুর মুখেও খুঁড়ে ফোসকা উঠেছে। ফাহিমের খামারে সৃষ্ট রোগটি কোন জীবাণুর সংক্রমণ হয়েছে? পিকরানা, অ্যারোমোনাস, তারপরে ক্লস্ট্রিডিয়াম, তারপর হচ্ছে ব্যাসিলাস। দেখো এখানে দেখো আমরা অলরেডি দেখেছি একটা ছোঁয়াচে রোগ, ভাইরাস জনিত রোগ। ওকে ফাইন। এখন বলছে ওটা খুঁড়ে খুঁড়ে হাঁটছে, এটা খুরা রোগটা না? আমরা অলরেডি খুরা রোগটা কিসের আক্রমণে হয়ে থাকে? পিকরানা ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। পিকরানা ভাইরাস এটা হচ্ছে খুরা রোগ, ওর হয়েছে মেবি খুরা রোগ। ওকে, আমরা এরপর চলে যাব পরবর্তীতে সাইলেজ তৈরির নিয়ম। ওকে, সাইলেজ তৈরির নিয়ম নিচের কোনটি সঠিক? ওকে, দেখো ফুল আসার আগে ঘাস কাটতে হয়। হ্যাঁ, ফুল আসার আগে এটা ঘাস কাটতে হবে, এটা নিয়ম। আমরা সাইলেজ মানে জানি যে সংরক্ষিত কাঁচা ঘাস। আমরা ঘাস এটাকে কি করি? সংকট মুহূর্তে যখন খাদ্যের অভাব দেখা দেয় তখন আমরা এটা খাওয়াই থাকি। ওকে, তারপরে দেখো শুকনো পদার্থ 70% রাখতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমাদের সাইলোপিটে তৈরি করতে হবে। হ্যাঁ অবশ্যই, সাইলেজটা কি করতে হবে? কোথায় রাখতে হবে? সাইলোপিট। সাইলোপিট মিনস হচ্ছে যেখানে সাইলেজ জাতীয় খাদ্যগুলো সংরক্ষিত থাকে। ঠিক আছে, এটা একদম বইতে, এগুলো একদম ছোটবেলায় পড়া, নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে দেখব যে পরবর্তীতে তার মানে 1 আর 3 কোথায় আছে। 1 আর 3-এ 2 নাম্বার অপশনে আছে। 1 আর 3 রয়েছে 2 নাম্বার অপশনে। এরপর আমরা যদি একটু দেখি শেষের দিকে, একদম শেষের এমসিকিউতে চলে এসেছি। কি বলছে? ছাগলের মাংসকে কি বলা হয়? হ্যাঁ দেখো, বাফেন, চেবন, মাটন, এটা খুব ইজি একটা প্রশ্ন, খুব ইজি। যে ভিল, বলো, তোমরাই বলো, এটা সেখানে তোমরা যারা আছো তারা একটু বলতে পারো যে এটাকে কোনটা বলা হয় বলো তো? এটাকে বলা হয় মাটন, রাইট? এটাকে বলা হয় মাটন। ওকে, তো আমরা এই চ্যাপ্টারের আমি বেছে, এত বড় একটা চ্যাপ্টার, সেখান থেকে বেছে একটা এমসিকিউ নিয়ে এসেছি। তা আশা করি যে এগুলো মোটামুটি প্র্যাকটিস করলে তোমাদের মোটামুটি আশা করি যে মোটামুটি একটা বুঝে তো প্রিপারেশন হয়ে যায়। কিন্তু এটাও না, এটাও কম হয়ে যায়। এরপরও আমরা কিন্তু আরো তোমাদের লাইভ নিয়ে আসবো আমি, সেখানে আরো অনেক বেশি এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে পরবর্তীতে, এমনকি এর বেসিক ক্লাস নিয়েও কিন্তু আমি চলে আসবো। তো আজকের আমরা ক্লাসটা কিন্তু এখানেই শেষ করে দিব। ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু দেখা হবে ঠিক বুধবার, আমি বুধবার চলে আসব। ঠিক বুধবার আমরা রুটিনটা অবশ্যই দেখবে মানবিক জ্ঞানের, আর আমাদের ওয়েবসাইটে অবশ্যই যাবো, এমনকি গিয়ে কৃষি শিক্ষার যে কোর্স রয়েছে সেখানে তুমি চাইলে আমাদের স্লাইড গুলো, নোট গুলো দেখতে পারো। ঠিক আছে, তো এমনকি আমাদের যে প্রিভিয়াস যে লাইভ ক্লাস রয়েছে, রেকর্ড রয়েছে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসের বেসিক রয়েছে, সেগুলো কিন্তু তুমি দেখতে পারো। ঠিক আছে, এমনকি তোমার বন্ধুকেও বলো, তুমি উপকৃত হতে পারো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী বুধবার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Yo, babe, can you play that song I like? What? This one?